মান্দাই গণহত্যা শুধু গণহত্যা নয়, এটা একটা প্রশ্ন। কিভাবে সমাজ ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানুষ মানুষের শত্রু হয়ে যায়? প্রশ্ন হচ্ছে, একদিনে কি এমন ঘটনা ঘটতে পারে? উত্তর হবে না। কোনো সমাজ হঠাৎ করে ভেঙে পড়ে না। ধীরে ধীরে অদৃশ্যভাবে বছরের পর বছর ধরে জমে ওঠা অসন্তোষ, ভয়, ক্ষোভ, বিভাজন, আর একদিন সেই সব কিছু একসাথে বিস্ফোরিত হয়। মান্দাই ঘটনা ছিল বা মান্দাই হত্যাকাণ্ড ছিল এমন একটি বিস্ফোরণ যা একসঙ্গে সমগ্র মান্দাইকে বদলে দিয়েছে, সমগ্র ত্রিপুরার ইতিহাসকে বদলে দিয়েছে। ইতিমধ্যে আমরা 4টা ভাগে মান্দাই ঘটনার বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে শেষ ভাগে এই মান্দাই ঘটনার সার্বিক বিষয় নিয়ে উপসংহার টানার চেষ্টা করব। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। প্রথম অধ্যায়, মূল কারণ। একটি দীর্ঘ প্রক্রিয়া। মান্দাইয়ের ঘটনাকে বোঝার জন্য আমাদের শুধু 8ই জুন 1980-র দিকে তাকালে চলবে না। আমাদের ফিরে যেতে হবে বহু বছর আগে, যেখানে এই সংঘাতের বীজ বপন করা হয়েছিল। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল জনসংখ্যার পরিবর্তন। 1947 সালের দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে বিপুল সংখ্যক বাঙালি হিন্দু ত্রিপুরায় আশ্রয় গ্রহণ করে। কথা হচ্ছে, স্বাধীনতার পূর্বে ত্রিপুরা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল না, কিন্তু স্বাধীনতার পর ত্রিপুরা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়ায়। এবং দেশভাগের পর বাংলাদেশ থেকে যারা এ দেশে আসে, অর্থাৎ ত্রিপুরাতে আসে, তারা শুধুমাত্র একটা স্থানান্তর করেছিল নিজেকে, হয়তোবা ভারত থেকে ভারত, কিন্তু পক্ষান্তরে দেখা গেছে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ত্রিপুরার স্থানীয় উপজাতি সম্প্রদায়। তারপর 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় আবারও ব্যাপক উদ্বাস্তু প্রবাহ ঘটে। এই দুই পর্যায়ের অভিবাসন ত্রিপুরার জনসংখ্যার ভারসাম্য সম্পূর্ণ বদলে দেয়। যেখানে আগে আদিবাসীরা সংখ্যাগরিষ্ঠ ছিল, সেখানে তারা ধীরে ধীরে সংখ্যা লঘু হয়ে পড়ে। এই পরিবর্তন শুধু সংখ্যার পরিবর্তন ছিল না, এটা ছিল ক্ষমতারও পরিবর্তন। জমি সংঘাতের প্রধান কেন্দ্র হিসাবে ভূমিকা পালন করে। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ে জমির উপর। নতুন মানুষ বসতি স্থাপন করে, কৃষি জমির ব্যবহার পরিবর্তিত হয়, বাজার ও শহর কেন্দ্রিক অর্থনীতি গড়ে ওঠে। অন্যদিকে অনেক আদিবাসী ধীরে ধীরে তাদের জমি হারাতে থাকে। এই জমি হারানো শুধু অর্থনৈতিক ক্ষতির কারণ ছিল না, বা অর্থনৈতিক ক্ষতিই ছিল না, এটা ছিল পরিচয় হারানোর অনুভূতি। কারণ তাদের কাছে জমি মানে ছিল জীবন, জমি মানে ছিল সংস্কৃতি, এবং জমি মানে ছিল ইতিহাস। কেননা ইতিপূর্বে উপজাতিদের জমি হারানোর অনেক ঘটনা ঘটেছিল, যেখানে 1974-এর সেই রাইমা সাইমা ছিল একটা সবচেয়ে বড় উদাহরণ। রাইমা সাইমার জমি হারানোর ঘটনা ছিল সবচেয়ে বড় প্রাসঙ্গিক। অর্থনৈতিক প্রতিযোগিতাও এই ক্ষেত্রে অস্বীকার করা যায় না। এই সময় অর্থনৈতিক প্রতিযোগিতা বাড়তে থাকে। নতুন আগতদের মধ্যে অনেকেই শিক্ষিত ছিল, তারা প্রশাসনিক, চাকরি, ব্যবসা ও অন্যান্য ক্ষেত্রে এগিয়ে যায়। অন্যদিকে আদিবাসীদের একটি বড় অংশ আধুনিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল, ফলে তাদের মধ্যে বঞ্চনার অনুভূতিও তৈরি হয়। তাদের মনে হতে থাকে তারা নিজের রাজ্যেই পিছিয়ে পড়ছে। এই পরিস্থিতির সঙ্গে যুক্ত হয় পরিচয়ের সংকট, ভাষা, সংস্কৃতি, জীবনধারা, সবকিছু যেন দ্রুত বদলে যাচ্ছিল। আদিবাসীদের মধ্যে এই ভয় তৈরি হয় যে তাদের সংস্কৃতি টিকে থাকবে কি, তাদের ভাষা কি হারিয়ে যাবে,
তাদের অস্তিত্ব কি সংকটের মুখে পড়বে? এই প্রশ্নগুলি শুধু সামাজিক ছিল না, এগুলি গভীর মানসিক প্রভাব ফেলে। আর এর সঙ্গে যুক্ত হয় রাজনীতি ও উস্কানি। এই জমে থাকা অসন্তোষকে রাজনীতি ব্যবহার করতে শুরু করে। কিছু সংগঠন মানুষের ভয় এবং ক্ষোভকে বাড়িয়ে তোলে। মানুষকে বোঝানো হয় তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের অধিকার হরণ করা হচ্ছে। এই ধরনের বক্তব্য ধীরে ধীরে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব আদিবাসী বা সব বাঙালি এই সহিংসতার অংশ ছিল না, কিন্তু অল্প কিছু উগ্রপন্থী পুরো পরিস্থিতিকে সহিংসতার দিকে ঠেলে দেয়, আর একটা সহিংসতার চক্র তৈরি হয়। একবার সহিংসতা শুরু হলে তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। একটি আক্রমণ অন্য একটি আক্রমণকে জন্ম দেয়, একটি প্রতিশোধ আরেকটি প্রতিশোধের কারণ হয়ে দাঁড়ায়। এইভাবে তৈরি হয় একটি সহিংসতার চক্র, আর এই চক্র ভাঙা খুবই কঠিন হয়ে যায়, কারণ এখানে যুক্ত থাকে রাগ, ভয়, প্রতিশোধ, ক্ষতি এবং পরিচয় হারানোর গল্প। দীর্ঘমেয়াদী সামাজিক প্রভাব এতে তৈরি হয়। মান্দাইয়ের ঘটনার পর ত্রিপুরার সমাজে গভীর পরিবর্তন আসে। মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ভেঙে যায়। একসাথে বসবাসের যে সংস্কৃতি ছিল সেখানে সন্দেহ এবং দূরত্ব তৈরি হয়। অনেক মানুষ নিরাপদ জায়গায় চলে যেতে থাকে, জনসংখ্যার বিন্যাস বদলে যায়, সমাজ আরো বিভক্ত হয়ে পড়ে এবং সার্বিকভাবে মানসিক প্রভাব তৈরি হয়। যারা বেঁচে ছিল তাদের সেই স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হয়। অনেকে ট্রমায় ভুগে, অনেকে সেই ঘটনা ভুলতে পারে না। এই ট্রমা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। এরপরে আসে রাজনৈতিক পরিবর্তন। এই ঘটনার পর রাজনীতিতেও পরিবর্তন আসে। আদিবাসী রাজনীতি আরো শক্তিশালী হয়, স্বায়ত্তশাসনের দাবি জোরালো হয়। ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এর মতো কাঠামো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদিও এরপর ত্রিপুরা শান্তির পথে অগ্রসর হয়, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়। অনেক উগ্রপন্থী সংগঠন আত্মসমর্পণ করে, সরকার উন্নয়নমূলক কাজ শুরু করে, শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো সব ক্ষেত্রে উন্নতি হয়। ধীরে ধীরে সহিংসতা কমতে থাকে। আর আজকের ত্রিপুরা অনেকটাই বদলে গেছে, সহিংসতা অনেকটাই কমেছে, মানুষ আবার একসাথে থাকার চেষ্টা করছে। কিন্তু অতীতের স্মৃতি এখনো রয়ে গেছে। এই স্মৃতি মানুষকে সতর্ক করে যাতে তারা সেই ভুলগুলি আবার না করে। তবে এখানে একটা জিনিস সত্য, রাজনৈতিক অস্ত্র কি আবার সেই ঘটনাগুলির পুনরুত্থান ঘটাবে? আমাদের এই ক্ষেত্রে সন্দেহ থেকে যায়। মান্দাই আমাদের একটি বড় শিক্ষা দেয়, ঘৃণা কখনো হঠাৎ করে তৈরি হয় না, এটা ধীরে ধীরে তৈরি হয়। আর যদি তা সময় মতো থামানো না যায় তাহলে একদিন তা বিস্ফোরিত হয়। আর তাই ইতিহাস জানা জরুরি, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা জরুরি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানবিক থাকা জরুরি। মান্দাই শুধু একটি অতীত ঘটনা নয়, এটা একটি সতর্ক বার্তা। এটা আমাদের মনে করিয়ে দেয় সমাজকে ভেঙে পড়তে সময় লাগে না, কিন্তু সেই ভাঙ্গন তৈরি হয় ধীরে ধীরে। একটি সমাজকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন বিশ্বাস, সহানুভূতি, বোঝাপড়া, ঐক্য এবং ইতিহাসের ধারণা। এই ভিডিওগুলি তৈরি করার প্রধান কারণ হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, দাঙ্গা ছড়িয়ে দেওয়া নয়, উপজাতি বাঙালি উভয়ের মধ্যে ঐক্যের বাতাবরণ তৈরি করা। কেননা মান্দাই ঘটনার পর শুধুমাত্র হিংসা মান্দাইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তারপরে উদয়পুর কাণ্ড, হাদ্রা কাণ্ড, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।